উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যেই বিভিন্ন কলেজে ইন্টারনাল এক্সাম শুরু হয়েছে, কোনো কলেজে এখনো শুরু হয়নি, প্রস্তুতি চলছে। এখনো যারা পরীক্ষার জন্য প্রস্তুতি শুরুই করনি বা নেওইনি, মানসিকভাবে প্রস্তুত নেওনি, তাদের জন্য বলছি আমাদের সেন্টারে স্বল্প মূল্যের বিনিময়ে পরীক্ষার যাবতীয় নোটস, অ্যাসাইনমেন্ট, সাজেশান সহ প্রোভাইড করা হয়। তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন হতে পারো। আজকে 4th সেমিস্টারের 8 পেপার যে আধুনিক গীতি কবিতা রয়েছে, আধুনিক গীতি কবিতার একটি উল্লেখযোগ্য কবিতা নিয়ে আজকে ভিডিওটি উপস্থাপন করব। যতীন্দ্রনাথ সেনগুপ্তের মানুষ কবিতা। মানুষ মানে আমরা বুঝি মান এবং হুঁশ। যার মান এবং হুঁশ আছে তাকে আমরা মানুষ বলি। কিন্তু আজকের সমাজ ব্যবস্থার এই দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে বা সমাজ ব্যবস্থার আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের এই মনুষ্যত্ব বোধটুকু কিন্তু হারিয়ে গেছে, মানবিক মূল্যবোধটুকু হারিয়ে গেছে। মানুষ যেন আজ আর মানুষ নয়, মানুষ যেন কোথাও পশুত্বের থেকেও নিম্ন পর্যায়ে নেমে গেছে। কথায় আমরা বলি বাঘ বাঘের মাংস খায় না, সত্যিই তাই। একটা বাঘ আরেকটা বাঘকে আক্রমণ করতে পারে, হিংসাত্মক হয়ে উঠতে পারে, কিন্তু একটা বাঘ কখনো আরেকটা বাঘকে মেরে ফেলে না। কিন্তু একটা মানুষ প্রতিনিয়ত আরেকটা মানুষকে হত্যা করে চলছে নির্দ্বিধায়, প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে। এই যে মানুষের মানবিক মূল্যবোধ হারিয়ে গেছে, এই মানুষের মানবিক মূল্যবোধ জাগরিত করতে, জাগরণ করার উদ্দেশ্যে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন, মানুষ কবিতা। এই মানুষ কবিতাটি মরীচিকা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি উল্লেখযোগ্য কবিতা। আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলি। এই মরীচিকা কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা, দিক নির্দেশমূলক কবিতা, জাতিগত নির্দেশনামূলক একটি কবিতা হলো মানুষ। আজকে এই মানুষ কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে এর তাৎপর্য, শব্দার্থ সহ ব্যাখ্যা করব। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে, না টেনে যদি পুরো ভিডিওটা দেখো, তাহলে মানুষ কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা কিন্তু নির্দ্বিধায় পরীক্ষায় কিন্তু প্রেজেন্টেশন করতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা মূল কবিতায় ফিরে যাই। বলছে কবিতায় প্রথম স্তবকে, আমরা মোটামুটি 4টা স্তবক আছে কবিতায়। প্রথম স্তবকে বলছে, পাচনি লইয়া গরুর পালের পিছনে যারা চলেছে দূরের মাঠে, ছিন্ন বসন নিবারিতে ঘন শ্রাবণ ধারা, মাথায় নাহি কোয়াটে। পাচনি, পাচনির শব্দের অর্থ কি? পাচনি হচ্ছে রাখালেরা গরুকে তাড়াবার জন্য যে ছোট লাঠি ব্যবহার করেন, সেই লাঠিটিকে আমরা বলি পাচনি। পাচনি লইয়া গরুর পালের পিছনে যারা চলেছে দূরের মাঠে। একদম সহজ সরল সাদামাটা ভাষায় লেখা। ছিন্ন বসন, অর্থাৎ তাদের যে বসন পরিহিত রয়েছে, লজ্জা নিবারণের যে বসন পরিহিত, সেটাও ছিল ছিন্ন, ছেঁড়া। নিবারিতে ঘন শ্রাবণ ধারা, মাথায় নাহি কোয়াটে। অর্থাৎ শ্রাবণের যে শ্রাবণ ধারা, ঘন শ্রাবণ ধারা তাদের মাথায় অনবরত, অবিরত কিন্তু ঝরে পড়ে। গাভীর পুচ্ছ ধরি যারা তরে বর্ষা নদী, জুটে না পারের করি। এরা নদী পারাপারের জন্য তাদের কাছে কড়ি নেই, টাকা নেই, অর্থ নেই। এরা নদী পারাপার করে কিসের মাধ্যমে? গাভীর পুচ্ছ ধরে বর্ষাকালের ভরা নদী তারা পারাপার করে। হারা বাছুরের সন্ধানে ফেরে সন্ধ্যাবধি, কাদায় কাটায় পড়ি। যে রাখাল বালকেরা মাঠে গরু চড়াতে যায়, কখনো কখনো গরুর যে বাছুরেরা
তারা হারিয়ে যায়, সেই বাছুরকে অনুসন্ধান করতে করতে সন্ধ্যা হয়ে যায়। কাদায় কাটায় পড়ে তারা সেই বাছুরকে খুঁজে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। ক্ষুধার অন্ন, পরনের বাসের গেহ তাদের যদি না মেলে, অর্থাৎ তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান যদিও তাদের মেলে না, কবি অনুগ্রহ করে সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের বিনীতভাবে বিনম্র প্রার্থনা করে কবি বলেছেন, ঘৃণা কি করুণা করুণা তাদের, করগ স্নেহ তারা মানুষেরই ছেলে। অর্থাৎ আমরা প্রথম প্যারায় আমরা ওই রাখাল বালকের কথা পেয়েছি, যে রাখাল বালকেরা গরুর পাল নিয়ে মাঠে চলে, ছিন্ন বসন, মাথায় ঘন শ্রাবণ ধারা, গাভীর পুচ্ছ ধরে যারা বর্ষা নদী অতিক্রম করে, যাদের পাড়ের কড়ি নেই, হাড়া বাছুরের সন্ধানে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ায়, ক্ষুধার অন্ন, পরনের বাসের গেহ যাদের নেই, কবি সমাজের উচ্চ স্তরের মানুষদের বলছেন যে তোমরা তাদের প্রতি করুণা করো না, তাদের স্নেহ করো, কেননা তারা কিন্তু মানুষেরই সন্তান। এইগুলো প্রথম প্যারা। এবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদে আসে, কি বলছে, জ্যৈষ্ঠের দুপুরে গলদ ঘর্ম বলদ লয়ে চষে তারা রাঙামাটি, কত না ঝঞ্ঝা মুসলের ধারা মাথায় বয়ে ক্ষেত করে পরিপাটি। অর্থাৎ জ্যৈষ্ঠের দুপুরে মাথার ঘাম পায়ে ফেলে বলদ নিয়ে তারা কি করছে, রাঙামাটি চাষ করছে। কত না ঝঞ্ঝা মুসলের ধারা মাথায় নিয়ে তারা কি করছে, তারা ওই ক্ষেতকে পরিপাটি করছে, অনুর্বর মৃত্তিকাকে উর্বর করে তুলেছে। একের পর এক চাষের ফলকে তারা কি করছে, অনুর্বর মৃত্তিকাকে উর্বর করে তুলছে। আশা যার ভাসে আকাশে আকাশে মেঘের বুকে। আমরা জানি ভারতের কৃষিকাজ বেশিরভাগটাই মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল, আর সেই মৌসুমী বায়ু হলো খামখেয়ালিপনা বায়ু। হয়তো কোনো বছর কৃষকদের উজাড় করে ঢেলে দেয়, আবার কোনো বছর কৃষকদের মাথায় বাজ ফেলে দেয়। কোনো বছর বৃষ্টির আগমনে সবুজ শস্য শ্যামল হয়ে ওঠে, কৃষকের মুখে আনন্দ ফুটে ওঠে। তাই অনিশ্চিত ফসলের বিষয়কে বোঝাতে কবি বলেছেন, আশা যার ভাসে আকাশে আকাশে মেঘের বুকে, আর ধরণী গর্ভে ধন, অর্থাৎ মাটির তলায় যে ধন রয়েছে। বোকামি পড়ে না ন্যাকামিতে ঢাকা, যাদের মুখে ধুলা কাদা আভরণ, অট্টালিকার উপায় থাকিতে হাজারো তর, যার চালা ঘুছে নাই, ঘৃণা কি করুণা করুণা তাদের, শ্রদ্ধা করো তারা মানুষেরই ভাই। কবি আবার সে একই কথা বলছেন, যাদের বোকামি কখনো নেকামিতে ঢাকা পড়ে না। অর্থাৎ গ্রামের গৃহস্থ মানুষেরা, চাষা বসা মানুষেরা, তারা অভিনয় জানে না, তারা যা বলে সহজে খোলা খালা ভাবে প্রেজেন্টেশন করে। এরা রুখে মুখে চোখে এরা রং লাগাতে জানে না। গ্রামের মানুষ নিতান্ত সহজ সরল, তাদের সহজ সরল কথাগুলো উপস্থাপন করে। তাই কবি আবার বলছেন, ঘৃণা কি করুণা করুণা তাদের, তাদের শ্রদ্ধা করতে বলছে, তারা মানুষেরই ভাই। এরপর দেখো কি বলছে, পরের প্যারাতে কি বলছে, শোভন করিয়া ঢাকিবে আপন লজ্জাটুকু, জুটে নাই হেনবাস, তারি খুঁটে যারা পিঠে ছেলে বেঁধে, রক্ত মুখ তুলিছে মাটির রাস। আমরা আজও গ্রামে গঞ্জে দেখি অসহায় বাড়ির কুলবধূরা তাদের শিশুদের পিঠে কাপড়ের বোঝকার মতো বেঁধে, তারা অঝরে সেই রৌদ্রের মধ্যে শিশুকে পিঠে বেঁধেই তারা কি করছে, চাষের কাজ করছে। যে যার কাজ, নিজের কাজ, কিন্তু শিশুকে পিঠে বেঁধেই কাজ করছে। অর্থাৎ সেখানে এই কথাই বলা হয়েছে যে পিঠে ছেলে বেঁধে তারা মুখে রক্ত তুলে তারা কি করছে, মাটির কাজ করে চলছে। যারা নিরুপায়, যাদের শরীর থেকে ঘর্মের নির্ঝর বয়ে চলেছে, তাই বলছে, মাঝ পথে যারা শিরে শিরে বোঝা দিতেছে প্রতি, থাক বা না থাক তাদের স্ত্রী। যারা সভ্যতার স্ত্রী গড়ে দিয়েছে, যারা সমাজের স্ত্রী গড়ে দিয়েছে, সভ্যতা গড়ে তুলছে, সভ্যতার সৌন্দর্য গড়ে তুলছে, তাদের স্ত্রী মানে তাদের সৌন্দর্য না থাক। আমরা জানি গ্রামের মানুষগুলো খাটতে খাটতে তাদের শরীরের হাড় গোড় গুলো বেরিয়ে যায়, তাদের হয়তো চেহারার সৌন্দর্য থাকে না।
চেহারার শ্রী থাকে না, সৌন্দর্য থাকে না। শহরের সেই নাদুস নুদুস চেহারাওয়ালা মানুষগুলো গ্রামের সেই হাড়গুড়ো মানুষদের দেখে তারা ঘৃণা করে, লজ্জায় তাদের অভিমান করে, তাদের দূরে সরিয়ে দেয়। কবি বলছেন ঘৃণা করার দরকার নেই, ঘৃণা কি কামনা করো না তাদের, করো গো নতি তারা মানুষের স্ত্রী। অর্থাৎ এই যে প্যারাটা, এই প্যারায় আমরা কৃষক বধূদের কথা, গ্রামের ওই নারীদের কথা, গ্রামের ওই স্ত্রীদের কথা, যারা সন্তানকে পিঠে বেঁধে রেখে তারা সমাজের উন্নতিতে নিজেরা নিজেকে সঁপে দিয়েছেন, যাদের নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেই, সমাজের ভিত্তিভূমি গড়ে দিয়েছেন। কেননা এরাই সমাজের ধারক এবং বাহক, এরাই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে শহরের লোকের অর্থ থাকতে পারে, উচ্চ শ্রেণীর লোক এর অর্থ থাকতে পারে, কিন্তু অর্থ তো আর পেটের ক্ষুধা নিবৃত্তি করতে পারে না। এই পেটের ক্ষুধা নিবৃত্তির যোগান দিচ্ছে কে? সেই গ্রামের খেটে খাওয়া মানুষগুলো। তাই কবি বলছেন তাদের স্ত্রী থাকুক না থাকুক, তাদের সৌন্দর্য থাকুক বা না থাকুক, তাদের প্রতি ঘৃণা করা উচিত নয়, তাদের প্রতি কামনা করার দরকার নেই, তাদের কাছে মাথা নত করো। কেন? কারণ তারা মানুষের স্ত্রী। লাস্ট প্যারায় বলেছেন কবি, নির্বোধ যারা, দুর্বোধ যারা, পল্লী পারে অশ্লীল যার ভাষা। অর্থাৎ গ্রামের সেই মানুষদের বলা হয়েছে নির্বোধ, যাদের বোধ নেই। বলা হয়েছে দুর্বোধ, যাদের বোধ হচ্ছে দুর্বোধ। যারা পল্লী পারে বসবাস করে সেই সাধারণ মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, মেহনতি মানুষগুলো, যাদের মুখের ভাষার পরিপাটি নেই, অর্থাৎ তাদের মুখের ভাষায় অলংকার মিশ্রিত নেই, ছন্দ দিয়ে সাজানো গোছানো হয়তো ভাষা নেই, তাদের মুখে যে ভাষা, সেই ভাষাকে কবির ভাষায় বলছেন অশ্লীল ভাষা। ৮০ শতাব্দী ধরিয়া যাদের দৈন্য বাড়ে, ৮০ শতাব্দী ধরে যারা নিষ্পেষিত, যারা লাঞ্ছিত, যারা হত দরিদ্র, তারা আরো দরিদ্র হয়ে চলছে ৮০ শতাব্দী ধরে। চির নাবালক চাষা, অর্থাৎ আমরা দেখি গ্রামে গঞ্জে অনেক নাবালকরাও কি করছে, হাল ধরছে, মাঠে চাষ করছে, সেই নাবালক চাষা। ফলের ফলকে লক্ষ্মী উঠিলে করিয়া দান, লক্ষ্মী মানের ঘরে দুর্ভিক্ষের ভিক্ষার ঝুলি ভরিয়া প্রাণ দেয় তারা নিজ ঘরে। এই অসহায় মানুষগুলো যদি দেবী লক্ষ্মীর কৃপায় তাদের ফসল ফলে, তারা লক্ষ্মীর আরাধনা করতেও ভুলে না, এবং তারা সাধারণ মানুষ হয়েও তারা অসাধারণ কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করে সেই উচ্চ শ্রেণীর মানুষদের প্রতি। কবি বলছেন বেতসের মতো সভ্য শিক্ষা শেখেনি যারা, হাওয়ার নেশায় মাতি। বেতস কথার অর্থ হলো নদী তীরে যে বেত গাছ, অর্থাৎ বেতের প্রধান গুণ হলো নমনীয়তা। অর্থাৎ বলছে গ্রামের মানুষের হয়তো সেই নমনীয়তা নেই, নমনীয়তার সভ্য শিক্ষা হয়তো তারা শেখেনি, কিন্তু বলছে হাওয়ার নেশায় মাতি। বটের মতন খোলা মাঠে আজও রয়েছে খাড়া একটা বট গাছ। যে বট গাছ কি করছে? যে বট গাছ তার ছায়া প্রদান করছে, অর্থাৎ বটের মতোই সাধারণ ওই খেটে খাওয়া মানুষের হৃদয় যারা আজও খাড়া রয়েছে, কবি বলছেন তারা কিন্তু মানুষেরই জাতি, অর্থাৎ মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো। এই ছিল মানুষ কবিতাটির একটি সম্পূর্ণ বিষয়বস্তু। আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি লাইন ধরে মানুষ কবিতাটি ব্যাখ্যা করেছি। এই মানুষ কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তোমরা যদি পুরো ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা নিজেরাই কিন্তু এই মানুষ কবিতা থেকে যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু লিখতে পারবে। অর্থাৎ মানুষ কবিতাটি অর্থাৎ মানবিকতার এক চূড়ান্ত নিদর্শন। এই যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই মানুষ কবিতাটির মধ্য দিয়ে কিন্তু পাঠক সমাজের কাছে একটা নবযুগের বার্তা কিন্তু আমাদের দিয়ে গেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।